উত্তর কলকাতার বাসিন্দা রিজু। পেশায় সে একজন শিক্ষক। তার গ্রামের বাড়ি নদিয়া জেলার কল্যাণী শহরের একটা ছোট্ট গ্রামে। কাজের সূত্রে কলকাতায় থাকায় সে বহুদিন হলো গ্রামের বাড়ি ফিরতে পারেনি। বর্তমানে কিছুদিনের জন্য সে গরমের ছুটি পেয়ে ভাবল তার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসবে। যদিও তার গ্রামের বাড়িতে তার মা বাবা নেই, তারা অনেকদিন আগেই মারা গেছেন একটা দুর্ঘটনায়। এখন কেবল তার দাদু সেই গ্রামের বাড়িতে থাকে। যাক, কিছুদিনের জন্য যখন ছুটি পাওয়া গেছে তখন একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। তবে গরমটা বড্ড বেশি পড়েছে এবার। তবুও দাদুকে একবার দেখতে যেতেই হবে। বয়স্ক মানুষ একা একা থাকেন। এই বলে রিজু কিছুদিনের জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আজকে এত লেট করছে কেন ট্রেনটা? রিজুর পাশে বসে থাকা একজন মধ্যবয়স্ক লোক তাকে বলল, আর বলবেন না দাদা, ট্রেন লাইনে নাকি কাজ চলছে, এই জন্য ঘন্টা চারেক লেট হবে এই ট্রেন। কি করি বলুন তো? সে কি, এখন কি হবে? কি আর হবে দাদা, ট্রেনে বসে এই গরমের মধ্যে ঘুম লাগান। আমাদেরই কপাল খারাপ। ট্রেন ঘন্টা চারেক লেট থাকায় প্রায় রাত 9টার সময় রিজু কল্যাণী সীমান্ত স্টেশনে নামল। সে তার হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখল রাত 9টা বেজে গেছে। এখন আমি কি করি? কোনো রিক্সা বা ভ্যান কি পাবো? কি যে করব আমার মাথায় কিছুই আসছে না। তার উপর স্টেশনে কোনো লোকজন আমি দেখতে পাচ্ছি না। যাই, পায়ে হেঁটে এগোতে থাকি, যদি ভাগ্যক্রমে কোনো রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালার সাথে দেখা হয়ে যায়। এই বলে রিজু পায়ে হেঁটে এগোতে থাকলো। স্টেশন থেকে নেমে বেশ অনেকটা হেঁটেই একটা গলির মধ্য দিয়ে গিয়ে গঙ্গার কাছেই রিজুর গ্রামের বাড়ি। প্রত্যন্ত গ্রাম্য এলাকা বলা চলে। সেই গ্রামে আদিবাসী, মুসলমান, হিন্দু প্রায় সকলেরই বসবাস রয়েছে। আরে হঠাৎ এরকমভাবে বাতাস ছাড়লো কেন? ঝড় উঠবে মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তো ছাতাও নেই। বড্ড বিপদে পড়লাম। রিজু আর একটু এগিয়ে যেতেই দেখলো জহিরদার চায়ের দোকান খোলা রয়েছে। আরে ওই তো জাহিরদার চায়ের দোকান খোলা রয়েছে। জাহিরদার সঙ্গে একসাথে বাড়ি ফেরা যাবে। আরে জাহিরদা, তুমি এখনো দোকান বন্ধ করোনি? আরে রিজু রে, কতদিন পর। না রে, এখনো দোকান বন্ধ করিনি, তবে বন্ধ করব এখন। মনে হচ্ছে ঝড় উঠবে। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। বড্ড জোরে বাতাস ছেড়েছে, খুব শীঘ্রই বৃষ্টি আসতে পারে। জাহির তার চায়ের দোকানের ঝাঁপ বন্ধ করে রিজুর সঙ্গে বাড়ির দিকে রওনা হলো। রিজু ও জাহিরদা একসঙ্গে হেঁটে যাচ্ছিল। ঠিক এমন সময় নামলো জোরে বৃষ্টি। যা, বৃষ্টি নেমে গেল, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। এখন কি যে করি, ছাতাও যে নেই আমার কাছে। জাহিরদা, আরে জাহিরদা কোথায় গেল? রিজু পেছন ফিরে এবং আশেপাশে দেখল জাহিরদা কোথাও নেই। বৃষ্টির মধ্যে রিজুর বুকটা যেন কেঁপে উঠল। বৃষ্টি মাথায় নিয়ে অন্ধকারের মধ্যে রিজু কি করবে বুঝে উঠতে পারছে না। জাহিরদা, ও জাহিরদা, জাহিরদা, জাহিরদাটা গেল কোথায়? এখন আমি কি করি? কোথায় গিয়ে ঠাঁই নেই। রিজু একটু আতঙ্কিত হয়ে বৃষ্টির মধ্যে জোরে পা চালিয়ে এগিয়ে যেতে থাকলো। ভিজে তো গেছি, তবু যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। কবরস্থানের রাস্তাটা ধরে কি চলে যাব? তবে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যেত। কিন্তু জাহিরদাটা গেল কোথায়? আজব তো। রিজু আর কিছু না ভেবে কবরস্থানের পাশে রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে। কবরস্থানের পাশে ছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর। রিজু বৃষ্টির মধ্যে এগিয়ে যাচ্ছে, আর ঠিক তখনই কে যেন তাকে ডেকে বলল, রিজু, এই রিজু, এইদিকে আয়। কারো একটা গলা শুনে রিজু যেন চমকে উঠল। হঠাৎ সে পেছন দিকে তাকিয়ে দেখল আর কেউ নয়, ওই কুঁড়ে ঘরের ভেতর থেকে জাহিরদা হাত নাড়িয়ে রিজুকে ডাকছে। আরে ওটা তো জাহিরদা, কিন্তু এত তাড়াতাড়ি এখানে কি করে আসলো? আরে রিজু, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টির মধ্যে না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। ঝড় বৃষ্টির মধ্যে প্রবলভাবে বিদ্যুৎ চমকাতে লাগলো এবং রিজু মনে মনে ভাবল,
যাই, জাহিরদা ডাকছে, ওই কুড়ে ঘরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। বৃষ্টি না কম অবধি ওখানে বসে থাকবো। তারপর রিজু গিয়ে ঠাঁই নিল সেই কবরস্থানের পাশে থাকা কুড়ে ঘরের মধ্যে, যেখানে জাহিরদা রয়েছে। ভাবলাম ঝড় বৃষ্টির মধ্যে এখানে কিছুক্ষণ অপেক্ষা করে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালোই করেছো। হঠাৎ এরই মধ্যে রিজু অনুভব করলো একটা অবাক করা বিষয়। জাহিরদার জীর্ণ শরীরটা এই বৃষ্টির মধ্যে এতটা পথ এলো, কিন্তু এক ফোঁটা ভিজলো না। কি আশ্চর্য! রিজু নিজের মতো কিছু কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো এরকম যেন একটা বাজে দুর্গন্ধ আর বিকট একটা শব্দ ভেসে আসছে ঘরের মধ্যে থেকে। কি ব্যাপার? হঠাৎ করে এরকম বাজে গন্ধ কোথা থেকে আসছে? এটা তো বৃষ্টি ভেজা মাটির গন্ধ নয়। রিজু এক পা দুপা করে এগিয়ে গেল কুড়ে ঘরের ভেতর দিকে। তারপর সে যা দেখলো সে তার নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করাতে পারল না। সে দেখলো জাহির একটা বিকট চেহারা ধারণ করে একটা মরা মানুষকে খুবলে খুবলে খাচ্ছে। সেই দৃশ্য দেখে রিজুর মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। রক্তাক্ত লাল দুটি চোখ, সাথে সাথে বড় ধারালো দুটি হাত নিয়ে জাহির রিজুর দিকে তাকিয়ে উঠল। না, এ আমি কি দেখছি? জাহির ক্রমশ এগিয়ে আসতে থাকলো রিজুর দিকে। না, কিছুতে না, তুমি এগোবে না, তুমি এগোবে না। রিজু কিছুই বুঝতে না পেরে কোনো রকমে সেখান থেকে পালানোর চেষ্টা করলো এবং প্রবল বৃষ্টির মধ্যে সে সজোরে দিল এক দৌড়। দৌড়তে দৌড়তে সে কবরস্থানের মধ্যে কখন যে নিজের অজান্তেই ঢুকে পড়ল সে জানে না। এই যে আমি কবরস্থানের মধ্যে, আমি আমি তো কিছুতেই বেরোতে পারছি না এখান থেকে। এখন এখন আমি কি করব? রিজু পেছন ফিরে দেখলো একটা কবরের ভেতর থেকে মাটি ভেদ করে বেরিয়ে আসছে জাহির। সেই ভয়ঙ্কর চেহারা তার। না, কিছুতেই না, না না না। আজকে আজকে তোকে আমি খাবোই খাবো, তোর রক্ত মাংস সব খাবো। জাহিরদার সেই ভয়ঙ্কর চেহারাটা ঝাঁপিয়ে পড়ল রিজুর দেহের ওপর। কোনো রকমে রিজু নিজেকে বাঁচিয়ে সেই কবরস্থান থেকে বেরিয়ে এসে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে কখন যে সে নিজে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তা সে নিজেও জানে না। পরের দিন সকালবেলা। আরে এই যে রিজু, কি ব্যাপার, কি হয়েছে ওর? জগা রিজুর চোখে মুখে জল দিয়ে তাকে সজাগ করে এবং জিজ্ঞেস করে, কিরে, তোর কি হয়েছে? এভাবে অজ্ঞান হয়ে ভিজে অবস্থায় এখানে পড়ে আছিস যে? ভাই, তুই বড্ড বাজা বেঁচে গেলি রে। তুই তো এখানে থাকিস না, তাই এই গ্রামের কথা জানিস না। বেশ কয়েক মাস আগে এক ভয়ঙ্কর জিন নাকি বাসা বেঁধেছিল জাহিরদার দেহে। শুনেছি কবরস্থানে কোনো এক অমাবস্যার রাতে মাটি দিতে গিয়ে তারপর থেকে এই ঘটনা ঘটে ওর সাথে। তারপর খুব বাজেভাবেই সে নিজে নিজেকেই খুন করে, আর তারপর থেকেই গ্রামে দু একবার এরকম ঘটনা ঘটতে দেখা গেছে। কি বলছিস কি ভাই? হ্যাঁ রে, এই কবরস্থান থেকে বেশ কয়েকটা মৃতদেহকে এইভাবে খুবলে খাওয়া হয়েছে, তবে এর রহস্য জানা যায়নি সঠিকভাবে। যাকে তুই এখন এসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে বাড়ি ফিরে যা। হ্যাঁ রে, আসছি তবে। তারপর রিজু তার দাদুর কাছে ফিরে যায় এবং সে আর কখনো রাত করে ওই জাহিরদার চায়ের দোকানের পাশ দিয়ে কখনোই আসে না। আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।